আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক কাটিয়ার উচ্চ বিদ্যালয়। কাটিয়ার উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও হাজির হয়েছি গত বুধবারের নেই এই বুধবারে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে। তোমরা যারা এই ক্লাসটা উপভোগ করছো, তোমাদের খাতা কলম বই নিয়ে বসো এবং আজকের পাঠটা উপভোগ করো। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, সেহেতু বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। যে ধারণা থাকলে আমরা যে বাংলাদেশে যে বিভিন্ন সময় যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বা আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই, সেখান থেকে আমরা মোটামুটি রেহাই পেতে পারি। তো শিক্ষার্থীরা আসো, আজকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো এই বাংলাদেশ। এই বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী। এগুলো হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী। তো সেদিক থেকে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি বা জলবায়ুটা মোটামুটি সমভাবাপন্ন। কারণ বাংলাদেশের জলবায়ুর উপর দিয়ে বয়ে গেছে মৌসুমী বায়ু। আর মৌসুমী বায়ুর প্রভাবে এদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বৃষ্টিপাত হয়, বা এত বেশি গরমও পড়ে না বা এত বেশি ঠান্ডাও না। আমরা মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে থাকি, বা মোটামুটি একটা সমভাবাপন্ন ঋতু নিয়ে আমরা বসবাস করি বাংলাদেশে। তবে যেই সমস্ত এলাকার উপর দিয়ে মৌসুমী বায়ু বেশি প্রবাহিত হয়, মৌসুমী বায়ু বেশি প্রবাহিত হওয়ার কারণে সেখানে হয়তো বা বৃষ্টিপাত বেশি হয়, বা বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে অতিরিক্ত বন্যার সৃষ্টি হয়, যেটা আমাদের মানুষের জীবনে একটা খুব কষ্টের কারণ হয়। তবুও আমরা কিন্তু আমাদের বাংলাদেশের যে ঋতু আছে সেই ঋতু নিয়ে খুব ভালোই আছি। কারণ কি, এই ষড়ঋতুর দেশে কোনোটাই কিন্তু বেশি পরিমাণে নেই, বা বেশি পরিমাণে ঠান্ডা বা বেশি পরিমাণে গরম বা অতিরিক্ত বৃষ্টি কোনোটাই কিন্তু বিরাজমান নয়। তো আসো আজকে আমরা জেনে নিই। প্রথমে আমরা জেনে নিই বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের ভূমিটা কেমন। বলতে গেলে বাংলাদেশের ভূমিটা হলো পলল গঠিত আর্দ্র অঞ্চল। পলল গঠিত আর্দ্র অঞ্চল, যার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফলমূল আমরা পেয়ে থাকি। বাংলাদেশের উত্তর, পূর্ব ও দক্ষিণ পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর পশ্চিমের সীমিত উঁচু ভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদী বিধুত এক বিস্তীর্ণ ভূমি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যে তিনটা নদী আছে তোমার, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায় বাংলাদেশ অবস্থিত। এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। এদেশের ভূপ্রকৃতি নিচু এবং সমতল। এই গেল বাংলাদেশের ভূপ্রকৃতি। এবার আসলে আমরা জানব বাংলাদেশের বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কোথায়। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থাটা বা সীমানা কতটুকু? এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ এশিয়া মহাদেশ যে আছে, যে এশিয়া মহাদেশ সর্বদক্ষিণেই কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ 220 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখার মধ্যে এবং 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে
কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃত 440 কিলোমিটার এবং তোমার উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃত 760 কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার বা 55,977 বর্গ মাইল। অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ঠিক এতটুকুই। অর্থাৎ তোমার পূর্ব পশ্চিম হচ্ছে 440 কিলোমিটার এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বমোট বিস্তৃত 760 কিলোমিটার। তো শিক্ষার্থীরা, এই হলো বাংলাদেশের তোমার ভৌগোলিক অবস্থান। এখন আসো ভূপ্রকৃতি অঞ্চলের একটু আমরা যে বাংলাদেশের যে ভূমি গঠন আছে বা যে ভূমির যে অবস্থান আছে সেই অনুযায়ী বাংলাদেশের যে অবস্থানটা সেটা কীভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। আসো তাহলে বাংলাদেশ হলো, আমি আগে বলেছি, বাংলাদেশ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী, ছোট বড় অসংখ্য নদী। এগুলোর মধ্যে পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী এগুলো হচ্ছে প্রধান নদী বাংলাদেশের ভূখণ্ডের উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। অর্থাৎ বাংলাদেশের যে ভূপ্রকৃতিটা আছে সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। আর উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হওয়ার কারণে বেশিরভাগের নদী কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকেই প্রবাহিত হয়েছে, যেটা আমাদের বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো আসো বাংলাদেশের ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের ভূমি গঠনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি একটু আমরা দেখি। একটা হলো যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। 2 নম্বর হলো যে কি প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। তিন হলো যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি, এই 3 ভাগে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলকে 3 ভাগে গঠন অনুসারে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, 2 প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, 3 সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আসো প্রথমে আমরা জেনে নিই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কোনগুলো। বাংলাদেশের যে ভূমি রয়েছে সেই ভূমির প্রায় 12% হলো তোমার টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। অর্থাৎ 12% মোট ভূমির 12% কিন্তু কি টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে অন্তর্ভুক্ত, টারশিয়ারি যুগের পাহাড়ে আছে। সাধারণত এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল প্রায় 2 মিলিয়ন বছরের আগে। টারশিয়ারি যুগের পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল 2 মিলিয়ন বছর আগে। এই অঞ্চলের এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় আর একটা হলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। এই 2 ভাগে ভাগ করা হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং চট্টগ্রাম জেলার পূর্বদেশ ও এই অঞ্চলের অন্তর্গত বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি,
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পূর্বদেশ ও এই অঞ্চলের পাহাড়গুলোই তোমার দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের মধ্যে অন্তর্ভুক্ত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা তোমার 610 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিডং, বর্তমান নাম বিজয়, যার উচ্চতা 1231 মিটার এবং এটা বান্দরবনে আছে। আরেকটা কেওঘারডং, যেটার উচ্চতা 1230 মিটার। এছাড়াও আরও অনেকগুলো ছোটো বড়ো পাহাড় বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে। তো সেক্ষেত্রে আরও দুটা পাহাড় তোমার এখানে আছে দেখা যাচ্ছে বা আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে কি মদ কুমওয়াল, যেটার উচ্চতা 1000 মিটার এবং আরেকটা হচ্ছে পিরামিড, যেটার উচ্চতা তোমার 915 মিটার। তারপর আমরা যাব যে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের মধ্যে আমরা দেখতে পাই যে উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলার দক্ষিণাংশের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। সাধারণত এই অঞ্চলে তেমন বড় পাহাড় নেই। এই অঞ্চলের সবচেয়ে বড় পাহাড়ের উচ্চতাও তোমার 244 মিটার বেশি নয়। তবে এই অঞ্চলে কিছু কিছু ছোটো ছোটো পাহাড় দেখা যায়। এগুলোকে পাহাড় বলা যায় না, এগুলোকে তারা স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। তো বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও কী রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। দেন এবার আসি আমরা প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। প্লাইস্টোসিন কালের সোপানসমূহের মধ্যে বাংলাদেশের যে মোট বনভূমির মোট ভূমি রয়েছে, তার মধ্যে 12% হলো যে কি তোমার টারশিয়ারি যুগের পাহাড়সমূহ 12%, আর প্লাইস্টোসিন কালের যে সোপানসমূহ রয়েছে সেটা তোমার 8%। মোট ভূমির 8% হলো তোমার প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। এর উৎপত্তি আনুমানিক 25,000 বছর আগে। প্লাইস্টোসিন কালের সোপানসমূহের উৎপত্তি 25,000 বছর পূর্বে, এবং এই 25,000 বছর পূর্বের সময়টাকে বলা হচ্ছে যে প্লাইস্টোসিন কাল। 25,000 বছর পূর্বের সময়টাকে বলা হচ্ছে প্লাইস্টোসিন কাল। এই সময়ের আন্তঃবরফ গলা নদীর পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এইসব চরণভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ 3 ভাগে ভাগ করা যায়। আবার এই প্লাইস্টোসিন কালের যে সমস্ত সোপান দেখা যায় ভূপ্রকৃতির মধ্যে, সেগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বরেন্দ্রভূমি, একটা হলো মধুপুর ভাওয়ালের গড় এবং একটা হলো লালমাই পাহাড়। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি আমি আবার বলতেছি, বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, তারপর তোমার জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের জেলায় অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন প্রায় 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটি ধূসর এবং লাল বর্ণের। সেক্ষেত্রে খেয়াল করো তোমরা, তাহলে বরেন্দ্রভূমি যে সমস্ত জেলাসমূহের মধ্যে আমরা লক্ষ্য করি, সেগুলো হলো যে কি তোমার নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর এবং দিনাজপুর জেলার অংশবিশেষের মধ্যে আমরা বরেন্দ্রভূমির দেখতে পাই এবং এর আয়তন প্রায় 9,320 কিলোমিটার তোমার। এবং প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটির ধূসর ও লাল বর্ণের। তারপর তোমার ময়মনসিংহ, টাঙ্গাইল, তারপর গাজীপুর, ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি গঠিত। শিক্ষার্থীরা তাহলে খেয়াল করো, তোমার এখানে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকার কিছু জেলা নিয়ে তোমার মধুপুর ও ভাওয়ালের সোপানসমূহ গঠিত হয়েছে। এর আয়তন প্রায় 4,103 কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা
6 থেকে 30 মিটার পর্যন্ত, মধ্যফার এবং বাহওয়ালের। মাটির রং লালচে ও ধূসর। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড় বিস্তৃত। অর্থাৎ যে সমস্ত জেলাসমূহের মধ্যে আমরা প্লাইস্টোসিন কালের সোপান সমূহ দেখতে পাই, সেগুলো হলো এর বর্ণনা। তো শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। তোমরা যেহেতু এই ক্লাসগুলো অনলাইনে দেখবা, তোমাদের একটা এমবির ব্যাপার স্যাপারও আছে, সেই জন্য আমি আর বাড়াচ্ছি না। তো আজকে আমরা একটু সীমিত আকারে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু নিয়ে অল্প সীমিত আকারে আলোচনা করলাম। তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, ইনশাল্লাহ আমি আগামী বুধবার আবারও কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ততদিন ভালো থাকবে। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।